রাত যখন 11টা ক্লান্ত জীবন একা, রাত যখন 11টা ক্লান্ত জীবন একা, মনে স্মৃতি আঁকে ছবি স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা হৃদয়ে কাহিনী লেখা, চোখে ভাসে ছায়া ছবি ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা ক্লান্ত জীবন একা, চেনা জানা এ জীবন তবু লাগে অচেনা, নিজেকে চেনার অবসর জোটে না। রাত যখন 11টা শ্রান্ত এ মন একা, রাত যখন 11টা শ্রান্ত এ মন একা, আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা শ্রান্ত এ মন একা। নাও জেঠু, কিস্তি সামলাও। বলেছিলাম না একদিন আমি তোমাকে হারাবো। টুডে আই হ্যাভ সাকসিডেড এট লাস্ট। চালটা তুই ভালোই দিয়েছিস। দাও দাও জেঠু, চাল দাও। একটু সময় লাগবে গুড্ডু বাবু, তোমার চালটা নিয়ে আমায় একটু ভাবতে হবে। যতই ভাবো এই কিস্তি তুমি সামলাতে পারবে না। এই যে সকাল দুপুর বিকেল খালি দাবা দাবা আর দাবা, তোমাকে আর কুস্তি করতে হবে না। ও নবদা, তোমাকে কতবার শিখিয়েছি, কুস্তি রিংয়ে খেলা হয় আর কিস্তি দাবার বোর্ডে দেয়া হয়। এবার মনে থাকবে তো? শোনো এর কথা, এনার জ্যাঠাও নবদা, কাকাও নবদা, বাবাও নবদা আর এনারও নবদা। এই তোকে কতবার বলেছি না যে আমাকে নব দাদু বলে ডাকবে? No, 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 not at all. You are so young. You cannot be my grandpa. শুনলে? না গুড্ডু, আজ বোধহয় তুই সত্যিই আমাকে কিস্তি দিবি। পালানোর আর কোনো পথই পাচ্ছি না। পাচ্ছ না তো? হ্যাঁ, শোনো, তুমি একজন বড় ডিটেকটিভ হতে পারো। এই চোর ধরা, ডাকাত ধরা, মূর্তি চোরদের ধরা, তাদের তুমি যখন তখন ধরতে পারো। কিন্তু তা বলে গুড্ডু বাবা তোমাকে একবারও হারাতে পারবে না, তা তো হয় না। আফটার অল তোমার চেলা গুরুমারা বিদ্যা বাবা আজকে ঠিক তোমাকে হারিয়েছে। গুড্ডু, যা স্নান করে নে, আমাকে হারানোর সারপ্রাইজ গিফটটা তোকে কালকে দেবো। আমার সারপ্রাইজ গিফট চাই না। তুমি যদি ওই মূর্তি চোরগুলোকে ধরতে পারো, ওখান থেকে একটা আমায় দেবে। প্রমিস করো। না গুড্ডু, তা হয় না। আমাদের প্রাচীন মূর্তি, মুদ্রা, পুঁথি, এগুলো সব ভারতবর্ষের সম্পদ। কিন্তু কি হচ্ছে জানো গুড্ডু, যে কিছু বদমাইশ লোক এই সম্পদটাকে নিয়ে গিয়ে বিদেশে বিক্রি করে বেশি টাকায়। আমার কাজ হচ্ছে এই বদমাইশ চোরগুলোকে ধরা আর ভারতবর্ষের সম্পদ ভারতবর্ষে ফিরিয়ে আনা। এটা যদি আমি করতে পারি, সেটাই হচ্ছে আমাদের সবথেকে বড় অ্যাচিভমেন্ট। ঠিক আছে জেঠু, কিন্তু তুমি যদি পারো, যখন তুমি এই মূর্তিগুলোর উপর ইনভেস্টিগেশন করবে, যদি সুযোগ হয় আমাকে একবার নিয়ে যাবে। ঠিক আছে, ওকে, আই প্রমিস। এই কেসটার ব্যাপারে যখনই সুযোগ হবে আমি তোমার সঙ্গে আলোচনা করবো, দরকার তোমাকে সঙ্গেও নিয়ে যাব, তোমার সাহায্য চাইবো। ওকে, এবার চালিয়ে যাও। থ্যাংক ইউ জেঠু। ধরো, এই কেসটা নিয়ে তুমি বোধহয় ভালো করলে না। হঠাৎ এই কথা বলছো কেন নবদা? শোনো, আমিও কাগজ টাগজ পড়ি,
কাগজে আমি দেখেছি ওদের একটা বিরাট দল আছে, বিরাট চক্র। আচ্ছা, তুমি পারবে ওদের একা ট্যাকল করতে? চেষ্টা তো করতে হবে। আর আমাকে একা বলছো কেন? দরকার হলে আমি তো পুলিশের সাহায্য নিতেই পারি। জানি তোমাকে বারণ করে ভয় দেখিয়ে তোমার কাজ থেকে কেউ সরাতে পারে না। তুমি এত বিপদের মধ্যে কাজ করো, আর খুনিদের যখন ধরো তখন খবরে কাগজে এত বড় বড় করে তোমার ছবি বেরোয়। আমার বেশ ভালোই লাগে, বুঝলে? বাজারে চায়ের দোকানে বেশ জমিয়ে গল্প বলা যায়, তাই তো? ঠিক ধরেছ। হরিদার চায়ের দোকানে না আজকাল আমার ওই সিনেমা আর্টিস্টদের মতন চাহিদা। মল্লিক বাড়ির বউয়ের কেসটা নিয়ে বেশ জোর গপ্প দিচ্ছ, হ্যাঁ? হ্যাঁ, তোমার গপ্পগুলো তো ওরা হাঁ করে গেলে। ওরা তো ভেবেছিল যে বউটা আত্মহত্যা করেছিল, তুমি তো বললে না ওটা খুন, আর খুনিকে ধরিয়েও দিলে। গল্প বলছো বলো, তবে বেশি বাড়াবাড়ি করো না। যদি একবার ওরা তোমার মিথ্যেগুলো ধরে ফেলে না। ধুর, ধুর, ওরা কি ধরবে? জানো, তোমার সঙ্গে থেকে দেখে না এই খুনের গল্প বলাতে আমি একজন এক্সপার্ট হয়ে গেছি। আগে ভোরবেলা চা খেতে গেলে দোকানদার পয়সা চাইতো, কিন্তু আজকাল আমি যা জমিয়ে খুনের গল্পগুলো বলি না, ওরা শুনে একেবারে বিভোর হয়ে যায়। পয়সা লাগে না আমার। অনেক বেলা হয়েছে, তোমার অনেক কাজ পড়ে আছে, যাও। আর শোনো, রাত্রিরে দরজাগুলো বন্ধ করছো তো ঠিক করে? ব্যাপার বলো তো, কদিন ধরে দেখছি তুমি বারবার দরজা বন্ধ করার কথা বলছো। নবদা, আমার কাছে কিছু বই, কিছু পুঁথি আছে যার মূল্য অনেক, প্রচুর। যতদিন না এইগুলোকে ঠিক জায়গায় পৌঁছে দিতে পারছি, ততদিন কিন্তু আমাদের একটু সাবধানে থাকতে হবে নবদা। এই বইগুলো পাওয়ার জন্য অনেকে চেষ্টা করছে, তারা খুব বাজে লোক। খুন করতে তাদের হাত কাঁপে না। তারা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই বাড়িতে আসতে পারে। কে তুমি? नहीं बोलूंगा। আমি জানি তুমি পয়সা নিয়ে কাজ করো। কে পাঠিয়েছে তোমাকে বলো। मैं नहीं बताऊंगा, मुझे पुलिस में दो। নবদা, নবদা, জয়, কি একে কোথায় গেল? জানলা দিয়ে এসছে। একে একটা দড়ি নিয়ে এসো, দড়ি দিয়ে বাঁধো। আমার জন্য লোকটা পালিয়ে গেল। পালালেও অনেক কিছু ফেলে গেছে। সকাল থেকে করবে সব, যেটা নবদা, রাত্রিরে ঘুম হলো? যা কাণ্ড হলো আর ঘুম। শোনো, কয়েকজন তোমার সঙ্গে দেখা করতে এসছেন, সকালে নাকি ফোন করেছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো, তাই ডাকো। আসো। বসো। আমার নাম কবিতা দত্ত। আমার ছেলে অলোক
মেয়ে রিমি, আমরা খুব সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। আমার স্বামী হঠাৎ বিদেশে বাইরে গেছেন, তাই আমি এসেছি। হ্যাঁ, আপনি আপনার বিপদের কথা নিশ্চয়ই বলবেন। তার আগে আমি একটা কথা বলে রাখতে চাই আপনাদের, যে আমি দুটো কেস একসঙ্গে নিই না। আমি এই মুহূর্তে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছি, কাজেই আমি কতদূর কি করতে পারবো জানি না। আপনারা আপনার সমস্যার কথা নিশ্চয়ই বলবেন, চাইলে আমি সাজেশনও দিতে পারি, কিন্তু সরাসরি কোনো সাহায্য আমি আপনাকে করতে পারবো কি না এক্ষুনি কথা দিতে পারছি না। বলুন। আমার মেয়ে রিমিকে 2-1 দিনের মধ্যে পুলিশ অ্যারেস্ট করবে। অ্যারেস্ট করবে কেন? ও নাকি একটা খুন করেছে। খুন? কাকে? ওর কলেজের বন্ধু সৌরভকে। আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বলছি, গত পরশু খবরের কাগজে একটা খবর পড়েছিলেন যে এক কলেজ ছাত্র ফার্ম হাউসে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, কাগজে খবর ছিল বটে, 2টি ছেলে 2টি মেয়ে। ওই 4 জনের মধ্যে আমার বোন রিমিও ছিল। ওই ফার্ম হাউসটা আমাদেরই। কাগজে লিখেছে ওই 4 জনই এক কলেজের ভূগোলের ছাত্রছাত্রী ছিল। হ্যাঁ, আমি জিওগ্রাফি নিয়ে পার্ট 1 দিয়েছি। ওই কাগজে কি একটা ম্যাপের কথা লিখেছে? আমাদের একটা পুরনো বাড়ি আছে, সেখানে অনেক পুরনো জিনিসপত্র আছে। সেখান থেকে একদিন আমি একটা পুরনো ম্যাপ আর অনেকগুলো পুরনো কাগজপত্র পাই। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকেই না পুরনো সিন্দুক বাস্কু ঘাটা ওর একটা অভ্যাস আছে। ম্যাপের সঙ্গে যে কাগজপত্রগুলো ছিল তাতে কি লেখা ছিল? ঠিক বুঝতে পারছিলাম না। ইংরেজিতে লেখা হলো, ভাষাটা অদ্ভুত। ম্যাপটা কি ছাপানো? হাতে আঁকা। ওগুলো পেয়ে তুমি কি বললে? একা একা কি করবো ঠিক বুঝতে পারছিলাম না, তাই জন্যে সৌরভ, উর্মি আর অয়নদের কাছে নিয়ে গেছিলাম। আচ্ছা রিমি, তুই এগুলো কোত্থেকে পেলি বলতো? আরে ওই আমাদের গ্রামের বাড়িটা আছে না, ওটা পরিষ্কার করতে গিয়ে এক গাদা বাজে কাগজ পেয়েছি। একটা জিনিস খেয়াল করে দেখ, এর লেখাগুলো কেমন যেন হিজিবিজি। যদিও যদিও লেটারটা কিন্তু ইংলিশ। আর বুঝতে পারলে তো বড়লোক হয়ে যাবো। আচ্ছা, এর মধ্যে কি থাকতে পারে বলতো? অনেক কিছুই থাকতে পারে। মনে কর না, এক ঘোড়া মোহর পেয়ে গেলাম। অথবা অথবা রাজা বিক্রমাদিত্যের আমলের এক ঝুড়ি সোনার মুদ্রা, অথবা অথবা কোনো অষ্টধাতুর বিষ্ণুমূর্তি। কিন্তু ভাষাটা তো বুঝতে হবে, কি লেখা আছে। যদি তাই না বুঝি তাহলে কি করে হবে? আচ্ছা দেখ, এই নকশাটার একদিকে একটা নদী, আরেক দিকে একটা শিব মন্দির। এটা এটা কোথায় হতে পারে? কিন্তু একটা ব্যাপার, এটা যতদূর মনে হচ্ছে হাতে আঁকা। যে আর্টিস্ট এটা এঁকেছেন তিনি ভীষণ ভালো আর্টিস্ট ছিল মনে হচ্ছে। এক মিনিট, কি বললি? একদিকে একটা নদী, আরেকদিকে মন্দির। আরে এটা তো আমাদের ফার্ম হাউসের নকশা। কারেক্ট। আরে সেই জন্যই ওই তখন আমার ওটা দেখে আমার মারাত্মক চেনা চেনা মনে হচ্ছে। কিন্তু এটা বোঝা যাবে কি করে? লেখাটা কি আছে কিছু বোঝা যাচ্ছে না, এটা বুঝবো কি করে? আরে শোন না, আমরা একটা কাজ করতে পারি জানিস। আমরা একজনের কাছে গেলে কিন্তু পুরো সমস্যার সমাধান হয়ে যাবে। কে? আমার মনে হয় প্রফেসর সোম, ওনার কাছে গেলে কেমন হয়? প্রফেসর অমলেন্দ্র বোস? আরে বোস না, অমলেন্দু শো। সেদিনে আমরা প্রথম আমাদের ফার্ম হাউসে যাই সবাই মিলে। ওই ফার্ম হাউসে আগে তোমরা কখনো গেছিলে? হ্যাঁ হ্যাঁ, অনেকবার।
কয়েকদিনের ছুটি পেলেই তো ওর বন্ধু বান্ধব নিয়ে ওখানে ঘুরে আসে। আমরাও কয়েকবার গেছি। ওখানে কি কোনো কেয়ারটেকার আছে না চাবি দেওয়া থাকে? না না, চাবি দেওয়া থাকে না। আসলে কয়েক মাস হলো ওখানে আমি একটা ভেষজ ওষুধের ফ্যাক্টরি খুলেছি। কিছু ফলমূলও চাষ হয়। আসলে আমার ওষুধ তৈরির জন্য যেগুলো দরকার ওখানে ওগুলোই হয় তৈরি। তার মানে আপনি তো ওখানে প্রায় দিনই যান? প্রায় না হলেও মাঝে মধ্যে তো যেতেই হয়। তোমার সঙ্গে যে বন্ধুরা তোমার ফার্ম হাউসে গিয়েছিল তাদের অ্যাড্রেস আর ফোন নাম্বার আছে তোমার কাছে? উর্মি আমাদের বাড়ির পাশেই থাকে, টালিগঞ্জে। আর সৌরভ থাকে বিডন স্ট্রিট, 12 বিডন স্ট্রিট। অয়ন থাকে বাগবাজারে, 22/1 বলরাম বোসলেন। এটা তোমার কতদিনের বন্ধু? উর্মি আমার সঙ্গে আগে থেকেই পড়তো। সৌরভ আর অয়নের সঙ্গে আলাপ হয় ক্লাস 9-এ। আমরা এক কোচিংয়েই পড়তাম। তার মানে তো তোমরা পরস্পরের অনেক দিনের বন্ধু। তা তোমাদের মধ্যে কি শুধু বন্ধুত্বই ছিল? না, মানে দেখো, আমার কাছে সত্যি কথা না বললে কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারবো না। এতদিন পর্যন্ত আমি জানতাম আমরা শুধুই বন্ধু, কিন্তু সেদিন হঠাৎ দেখি উর্মি আর সৌরভ খুব উত্তেজিতভাবে কথাবার্তা বলছে। আমি আর অয়ন কাছে যেতেই ওরা থেমে গেল। সেই রাতেই সৌরভ খুন হয়। খুন কিনা জানি না, তবে সেই রাতেই সৌরভ মারা যায়। আচ্ছা, এর আগে তোমাদের ফার্ম হাউসে কি কোনোদিন কোনো অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল? না না, খুন হয়নি, তবে এর আগেও না অদ্ভুতভাবে দুটো মৃত্যু হয়েছে। আর একটা ব্যাপারও আপনাকে জানানো উচিত, যদিও আজকের দিনে এসব কথার কোনো মানেই হয় না। আমাদের ওখানে একটা ঘড়ি আছে, বড় গ্র্যান্ডফাদার ক্লক। ওটা যেদিনই ঠিক রাত 11টাতে বন্ধ হয়ে যায়, ঠিক সেদিনই ওখানে কেউ না কেউ মারা যায়। অদ্ভুত। আচ্ছা, সৌরভ আর অয়ন কি একই ঘরে একসঙ্গে শুতো? ওরা এক ঘরেই শুতো। স্যার শুতেন ঠিক ওদের পাশের ঘরটাতে। আমরা একটু দূরে একটা ঘরে শুতাম, আমি আর উর্মি। সৌরভ খুন হওয়ার আগে শেষ জীবিত অবস্থায় সৌরভকে কে দেখেছে? স্যারের সাথে তো আমরা ডিনার করেছিলাম, তারপর আমি আর উর্মি শুতে চলে গেলাম। তোমরা ম্যাপ আর কাগজে স্যারকে দিয়েছিলে, তার মধ্যে থেকে স্যার কি কিছু বার করতে পেরেছিলেন? দুদিন অনেক খোঁজাখুঁজির পর স্যার বললেন ওই কাগজগুলো সব বোগাস, ওগুলো সব বাজে কাগজ বলে বাজে কাগজের বাক্সে ওই কাগজগুলো সব ফেলে দিলেন। সৌরভকে মার্ডার করা কেন হলো? তোমার কি মনে হয় ওর কোনো শত্রু ছিল? সৌরভ ভীষণ ভালো মানুষ ছিল, খুব সৎ, ভীষণ স্পষ্ট কথা বলতো। ওর যে কোনো শত্রু থাকতে পারে এমন কথা আমার ধারণাও হয় না। সৌরভের মার্ডারার হিসেবে পুলিশ তোমাকে সন্দেহ করলো কেন? ওরা কি কোনো তোমার এগেন্সে প্রমাণ পেয়েছে? ওরা তো বলছে অনেক প্রমাণ পেয়েছে। কিন্তু কি প্রমাণ সেটা আমাদের বলেনি। সৌরভ কিভাবে মারা যায়? পোস্টমর্টম রিপোর্টে বলছে ওর ঘাড়ের কাছে একটা আঘাত পাওয়া গেছে। মানে ঘাড় ভেঙে দিয়ে ওকে মার্ডার করা হয়েছে। তুমি তো আর সৌরভের ঘাড় ভেঙে দিয়ে মার্ডার করোনি। আমি তো ওকে মার্ডার করার কথা ভাবতেই পারি না স্যার। আপনি আমাকে বাঁচান স্যার, আমার কেরিয়ার পুরো বরবাদ হয়ে যাবে। আমার সুইসাইড করা ছাড়া কোনো গতি থাকবে না। দেখো রেমি, আমি তোমাকে তখনই বাঁচাতে পারি যখন আমি সৌরভের আসল মার্ডারকে ধরবো। আর তুমি যদি খুন না করে থাকো তাহলে তোমার ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমি কাল সকালে আপনাদের ফার্ম হাউসে একবার যাব। এখন আপনারা তাহলে দাদাবাবু, তুমি তাহলে এনাদের কেসটা নিচ্ছ? না, এখনো ভেবে দেখিনি, তবে যাই আগে কালকে ফার্ম হাউসে যাই তারপরে। তবে নবদা, একটা কথা আমার মনে হচ্ছে বারবার, সেটা হচ্ছে যে
আমি কয়েকটা পয়েন্ট ভাবছি। সে পয়েন্টসগুলো হলো যে, ফার্স্ট, প্রফেসর হঠাৎ ম্যাপটাকে বোগাস বলল কেন? সেকেন্ড, সৌরভের মতন ছেলে, সাধারণ ছেলে, সে মার্ডার হলো কেন? থার্ড, খুনের মোটিভ। ফোর্থ, রিমির এগেইনস্টে সব প্রমাণ যাচ্ছে কেন? ফিফথ, হিউম্যান অ্যানাটমি না জানলে এইভাবে murder করতে পারে না। আমার কি মনে হচ্ছে জানো, এটা কি ওই ভালোবাসাবাসির ব্যাপার, ওই যা হয়ে থাকে আজকাল প্রতিনিয়ত হচ্ছে। হলেও হতে পারে, আবার নাও হতে পারে। জেঠু, বলে ফেলো। ওই ছেলেটা যখন আমার ব্যাডমিন্টনের ককটা তুললো, ওর হাতটা আমি দেখেছিলাম, একটা ক্লুও পেয়েছি। কি ক্লু? ওর হাতে উল্কি দিয়ে লেখা ছিল ইউ। ইউ, ইন্টারেস্টিং। ইউ দিয়ে অনেক কিছু হতে পারে, আবার উর্মিও হতে পারে। আমার মনে হয় ফার্ম হাউসে আরেকটা মার্ডার হবে, তার আগেই আমাকে ফার্ম হাউসে যেতে হবে। এসো। হ্যাঁ, নগদা, গুড্ডু, তোমরা একটু চারদিকটা ঘুরে ফিরে দেখো, আমি ততক্ষণ এদের সঙ্গে কথা বলি, বুঝলে? আর আমার যদি কিছু না দেখা হয় তাহলে তোমরা তোমাদের ইনফরমেশনের উপর বেস করে আমি ইনভেস্টিগেশন শুরু করব। কাজে প্রতিটি কোণা, প্রতিটি জায়গা ঘুরে ফিরে দেখবে। Okay, Jetu. And if we find any clue, we will not touch it. We will come to you and inform. ভেরি গুড, যাও। Thank you. আসো। Nauda, chalo. এই দাঁড়া দাঁড়া, হুটহাট করে চলে গেলেই হয়? এই যে ভাই সিকিউরিটি, শুনুন না ভাই। হ্যাঁ বলুন, আচ্ছা, আপনার এই লাঠিটা কি এখন দরকার? কেন বলুন তো? আরে কেন কি আবার, এখানে কারণ ছাড়াই মানুষ খুন হয়, তারপর ওই খুনের তদন্ত, চারদিকে ঝোপঝাড়, একটা পুকুরে আবার জল নেই, চতুর্দিকে আমি কেমন একটা অশুভ গন্ধ পাচ্ছি। তাই বলছিলাম একটু হাতে একটা অস্ত্র এটা থাকলে বেশ মনে জোর পাওয়া যায়। ঠিক আছে, নিন নিন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ঠিক আছে। চলে যাও। Chalo. বাহ, বেশ ভালো জায়গাটা তো। তো কে কিনেছিলেন এই ফার্ম হাউসটা? বাবার মুখে শুনেছি অনেক আগে এটা এক ব্রিটিশ ভদ্রলোকের ছিল, তারপরে আমাদেরই কোনো এক পূর্বপুরুষ তার কাছ থেকে কিনে নিয়েছিলেন। তবে এগুলো যা দেখছেন এসব ছিল না, একটা ছোট্ট ঘর ছিল। এসবই আমার বাবার তৈরি। তো তোমার বাবা যে তোমার দাদাকে এই ফ্যাক্টরিটা করে দিয়েছিলেন সেটা কোন দিকে? এখানে দাদার কিছু চাষবাস হয়, তবে দাদার মেন যে কাজের জায়গা সেটার পাশে বাবা দাদাকে কিনে দিয়েছেন। চাঁদি ভাটা রোদ্দুর, এটা কোনো তদন্ত হলো? দূর 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 দূর। বাবা, তুমি কালো চশমা সঙ্গে করে নিয়ে এসছো? হ্যাঁ, ছাতাও এনেছো সঙ্গে করে? ওই যে জেঠু সবসময় বলে না চোখ কান খোলা রাখতে, তাই আমি সকাল থেকেই চোখ কান খোলা রেখেছিলাম। ফার্ম হাউস মানেই রোদ্দুর হবে, তাই ছাতাটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম। আর সানগ্লাস পরলে মা ভীষণ খ্যাঁচ খ্যাঁচ করে, তাই এটা লুকিয়ে এনেছি। কিরম কাজে লেগে গেল বলো তো? তুমি আমাকে বলো তো, আর কি কি সঙ্গে করে নিয়ে এসছো? দেখবে? ওকে, অলোকবাবু, আপনি একা একা সামলাতে পারেন সব? না স্যার, আসলে আমি একা নই। দাদার বেশ বড় একটা টিম আছে,
যেখানে এগ্রিকালচারাল এক্সপার্টরা আছে, আরও অনেক এক্সপার্টরা আছে। তো তারা কি রোজ এখানে যাতায়াত করেন? আচ্ছা, আমি অয়ন আর উর্মিকে আসতে বলেছিলাম, তুমি খবর দিয়েছো তাদের? হ্যাঁ, ওদের তো এসে যাওয়ার কথা। ওই যে এসে গেছে স্যার। আমার নাম অয়ন। আমি উর্মি। তোমার বন্ধু তো খুব বিপদ। হ্যাঁ, হঠাৎ করে কিভাবে যে কি হয়ে গেল। তোমার বন্ধুকে বাঁচাতে চাও? হ্যাঁ স্যার, রিমির বিপদ মানে তো আমাদের সবারই বিপদ। হ্যাঁ নিশ্চয়ই। ইউ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড বিউটিফুল টু। আচ্ছা উর্মি, তুমি একটা কথা বলো আমাকে। এসো, তোমার কি মনে হয় যে সৌরভ খুন হওয়াতে কার সব থেকে বেশি সুবিধে হতে পারে বলো তো? স্যার, সৌরভের বাবা একজন স্কুল টিচার, হুম ওর কোনো ভাই বোনও নেই। হুম। সম্পত্তির জন্য ওকে কেউ খুন করবে এটা আমার মনে হয় না স্যার। ওকে। আচ্ছা অয়ন, তুমি কখনো ডিটেকটিভ গল্প পড়ো কিংবা খুনের লিটারেচার সম্পর্কে তোমার কোনো ইন্টারেস্ট আছে? মানে ওই আপনার শার্লক হোমস পড়েছি, হ্যাঁ হ্যাঁ। ব্যোমকেশও পড়েছি, আবার ফেলুদাও পড়েছি কখনো। ওকে, সেখানে যখন খুন হয় তখন খুনের পেছনে একটা মোটিভ থাকে। কি মোটিভ থাকে বলো তো? ওই কখনো কখনো টাকা পয়সার জন্য কেউ কাউকে মার্ডার করে। ওকে। আবার কখনো কখনো মানে পার্সোনাল জেলাসি থেকেও মার্ডার হয়ে যায় আর কি অনেক সময়। আবার ধরুন কখনো কখনো ক্ষমতা এস্টাবলিশ করবার জন্য কেউ কাউকে মার্ডার করে, মানে আজকালকার অ্যান্টি সোশ্যালরা যেমন করছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে দেয়ার ইজ আ মোটিভ বিহাইন্ড সৌরভস মার্ডার, এবং আমাদের কাজ হচ্ছে সেই মোটিভটাকে খুঁজে বার করা। আর সেই মোটিভটা যদি খুঁজে বার করতে পারি তাহলেই আমরা কিন্তু সৌরভের মার্ডারারকে খুঁজে বার করবো, নাকি? তো এই জন্য কিন্তু আমাদের তোমার হেল্প লাগবে। তোমরা সবাই আমাকে হেল্প করবে। আমি কয়েকটা প্রশ্ন করবো তোমাদের, ডোন্ট ওয়ারি। খুব সিম্পল প্রশ্ন। অলোক, আপনি এক একজনকে পাঠান আমার কাছে, আমি কিছু প্রশ্ন করবো। তো তোমরা যদি আমাকে সঠিক উত্তর দিতে পারো তাহলে কিন্তু মার্ডার ধরা পড়বে। কোথায় বসেছে? এখানে বসে। ওকে, লেটস ইট। তুমি কোত্থেকে জোগাড় করলে বাবা? আমার দেখেই ভয় লাগছে। এতে ভয় পাওয়ার কিছু নেই নবদা। এটা আসলের মতো দেখতে হলেও এটা আসল নয়। জেঠু বলে না, আর্ম সঙ্গে থাকলে কনফিডেন্স বাড়ে, তাই এটা সঙ্গে এনেছি। আমার কাছেও আর্মস আছে, দেখবে? অয়ন, তুমি তো জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছো। আমার ভালো নাম্বার ছিল, আর তাছাড়া চাকরির বাজারে জিওগ্রাফি নিয়ে পড়লে স্কোপ অনেক বেটার, তাই। তোমার বাবা তো বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তোমার একমাত্র দিদি, তো চাকরি করার কি খুব দরকার আছে? আমি স্যার নিজের যোগ্যতাতে বাঁচতেই বেশি ভালোবাসি। আর উর্মি, তুমি? আমি স্যার স্বপ্ন দেখতে ভালোবাসি, আর জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছি কারণ মাটি খুঁড়তে খুঁড়তে যদি মাটির তলে গুপ্তধন পাওয়া যায় সেই আশায়। ওকে। আচ্ছা, ইয়ে সৌরভ তো তোমাদের দুজনের বন্ধু, তো সৌরভ কিরম ধরনের ছেলে ছিল? মানে উচ্ছল প্রকৃতির না ইন্ট্রোভার্ট? আমাদের কাছে ও একেবারেই ইন্ট্রোভার্ট ছিল না স্যার, তবে আমাদের বাইরে মানে বাইরের অন্য কোনো বন্ধুবান্ধবদের সঙ্গে ও সহজভাবে মিশতে পারত না। উর্মি, তুমি তো আর তোমার মনে আছে কি দীঘায় একবার তুমি একটা হোটেলের সিঁড়ি থেকে একজনকে ফেলে দিয়েছিলে, লোকটার কপাল ভালো বেঁচে যায়। ঘটনার কি ঘটেছিল বলো তো? মানে হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড? একটা পুরো মদ্যপ লোক আমার সঙ্গে অসভ্য ব্যবহার করছিল, আর আজকের দিনেও যদি এরকম কোনো লোক আমার সঙ্গে কোনো ব্যবহার করে আমি তাকে ছাদে নিয়ে গিয়ে মেরে ফেলবো। তার জন্য আমার একটুও খারাপ
অয়ন, রিমি কেমন মেয়ে? ভীষণ ভালো, খুব শান্ত। জানেন স্যার, ও অল্প সময়ের মধ্যে ভীষণ ভালো বন্ধু হতে পারে। তুমি তো কবিতা লেখো, তোমার কলেজের ম্যাগাজিনে যে কবিতাগুলো লিখেছো আমি পড়েছি, খুব ভালো লেখো। আচ্ছা, একটা কথা বলো, যে রিমি আর উর্মির মধ্যে তোমাকে যদি তুলনামূলক কবিতা লিখতে বলা হয়, তুমি কি বর্ণনা করবে, কি লিখবে ওদের সম্পর্কে? রিমি যেন তপ্ত বালুতে একটি মরুদ্যান, আর আর উর্মি উর্মি যেন প্রচণ্ড দাবাদাহের পর হঠাৎ কালবৈশাখী। উর্মি, তোমার কিরম হাজবেন্ড পছন্দ? প্রথমত তার অনেক অনেক টাকা থাকবে, সে আমার বেশি কেয়ার নেবে না। যে সমস্ত ছেলেরা বেশি বউ বউ করে, আমার আমার ঠিক তাদের ভালো লাগে না। আমি আমার লিবার্টি মেনটেন করব, ঘুরবো ফিরবো, আবার যখন ইচ্ছা হবে তখন বরের সঙ্গে থাকবো। সৌরভ তোমাকে প্রপোজ করেছিল? সৌরভ জানতো, তবুও কেন যে সেদিনও আমাকে বলল, ভীষণ বোকা বোকা অ্যাপ্রোচ। জানেন স্যার, এর আগেও আমাকে কয়েকবার বলেছিল। আমি ওকে বারবার বোঝাতাম যে বিয়ে একটা ভীষণ সিরিয়াস ব্যাপার, এর সঙ্গে একটা মেয়ের অর্থনৈতিক নিরাপত্তা জড়িয়ে থাকে। তুমি রিফিউজ করাতে সৌরভের কি রিয়াকশন হয়েছিল? ও ও ভীষণ ভেঙে পড়েছিল, বলেছিল তোকে না পেলে আমার মরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। অয়ন তোমাকে কোনোদিন প্রপোজ করেনি? করেছিল, তবে ওকে রিফিউজ করার পর ও ব্যাপারটা কিন্তু ভীষণ ভীষণ স্বাভাবিকভাবে নিয়েছিল। সৌরভের অতীত সম্পর্কে তোমরা কিছু জানো না? নিশ্চয়ই জানো। তেমন বিশেষ কিছু জানি না স্যার, তবে ওর কাকা কিন্তু মার্ডার হয়েছিল, আর ওর কাকার মার্ডার কেসে ওর বাবাকে অ্যারেস্ট করা হয়। ওর বাবা বছর দুয়েক জেলও খেটেছিল, আর ওর কাকার একটি ছেলে, সে এখন বেশ দামি অ্যান্টি সোশ্যাল। ইন্টারেস্টিং। ঠিক আছে, তোমরা এখন যাও, একটু রিমিকে পাঠিয়ে দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। বসো বসো। তুমি কি সৌরভের ডেড বডিটাকে প্রথম টাচ করো? আমার তো তাই মনে হয়। সেদিন রাতে যখন আমি ওদের ঘরে যাই, কোথায় যায় ছেলেটা? উফ! আর এটাকে দেখো, দিন রাত ঘুমোতে গেলে কিচ্ছু চায় না। এই সৌরভ, সৌরভ, কিরে উঠলি? স্যার চলে যাচ্ছেন। কিরে? এই সৌরভ! সৌরভ! সৌরভ মরে গেছে রিমি, ওর কোনোদিনও বাঁচবে না। কিন্তু তুই এখন কি করবি? কি বলছিস তুই? ওর সারা বিছানায় তোর শরীরের গন্ধ রিমি, ওর সারা শরীরে তোর হাতের ছাপ। Yes! কি করব? পুলিশের চোখে কিন্তু তুই সাসপেক্টেড মার্ডারার। কি করবি তুই এখন?
তোমার দাদা কি উর্মিকে ভালোবাসে? দাদা আসলে সেরকমভাবে কারোকেই ভালোবাসে না, তবে আমার মনে হয় যে উর্মির শরীরের ওপর ওর একটা লোভ আছে। ঠিক আছে রিমি, তুমি এখন যাও, তোমার দাদাকে পাঠিয়ে দাও। কি গরম রে নবদা, চলো একটু পুকুরে নামে। কেন? বেশ তো ঠান্ডা বসে আছে, খামোখা পুকুরে নামতে যাব কেন? না না, আসলে যেটু বলেছিল না সব জায়গা ঘুরে ফিরে দেখে ইনভেস্টিগেশন করে যেটুকে রিপোর্ট করতে, তা পুকুরে তো জলও নেই, তোমার এত ভয় কিসের? তো নিচে নামতে যাব কেন? এখান থেকে তো সব দেখা যাচ্ছে। নবদা, ওইখানে কি একটা চকচক করছে। চলো তো দেখি। নবদা, দরজাটা তালা দেওয়া, কিন্তু জানলার একটা লোকের শ্যাডো কিভাবে পড়ছে? তার মানে জানলার ভেতর একটা লোক আছে। চলো তো দেখি নবদা, চলো। তুমি উর্মিকে ভালোবাসো? বাসি, কিন্তু উর্মি আমাকে ভালোবাসে না। উর্মি কাকে ভালোবাসে? টাকাকে। তোমার তো অত টাকা নেই। এখন নেই, কিন্তু হবে। তোমার তো ব্যবসা ভালো চলে না। এই জায়গাটা বাবা আমাকে দিয়েছে, এর মাটির নিচে যা আছে তাও আমার। আচ্ছা, ওই ম্যাপে কি আছে তুমি জানো? তা জানি না, কিন্তু মাটির নিচ থেকে যাই বেরোয় তার মূল্য যে কয়েক কোটি টাকা তা বুঝেছি। সৌরভ মূল্য কিভাবে? সৌরভ ম্যাপটার কাগজে লেখা সংকেতগুলোর মানে বুঝতে পেরেছিল, যার জন্য অয়ন ওকে মেরেছে। তুই কি করে জানলে? সেদিন রাতে। আরে এত রাতে তুমি এখানে? তোমার বাড়িতে আছি বলে তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? না, কৈফিয়ত দেবে কেন? তুমি আমার অতিথি, গেস্ট, তাই গেস্টের মতোই থাকার চেষ্টা করো। শোনো অলোক, যদিও গুপ্তধনটা তোমাদের বাড়িতে পাওয়া যেতে পারে হয়তো, কিন্তু প্র্যাকটিক্যালি এই গুপ্তধনের উপর তোমার কিন্তু কোনো অধিকার নেই, এটা সরকারের। আমি কাকে দেবো সেটা কিন্তু পুরোপুরি আমার ব্যাপার, সেটা নিয়ে তোমার নাক গলানোর কিছু নেই। সৌরভ কিন্তু ওই ম্যাপের ভাষাটা অলমোস্ট করে ফেলেছে, আর আমরাও ওই গুপ্তধনের জায়গাটার খুব কাছাকাছি কিন্তু পৌঁছে গেছি। সৌরভ জানবে, কারণ ও তোমার থেকে অনেক বেশি জ্ঞান রাখে। কিন্তু অলোক, ওই ভাষা থেকে গুপ্তধন বের করবার মতো কাজে লাগানোর বুদ্ধি কিন্তু সৌরভের নেই। আন্ডারস্ট্যান্ড? তখনই বুঝতে পারি অয়ন সব জেনে গেছে, সৌরভ ওকে সব রহস্য ফাঁস করে দিয়েছে, আর সেই রাতেই সৌরভ খুন হয়। সৌরভ তোমাকে অনেক কিছু বলেছিল বিশ্বাস করে। ও বলেছিল যে যা সম্পত্তি আছে সেটার দাম কয়েকশো কোটি টাকা, কিন্তু সেটা তুমি পেতে পারো না, সেটা যাবে সরকারের কাছে। সৌরভ বেঁচে থাকলে কিন্তু সেটা হতো না, তুমি পেতে না, সরকারের কাছে চলে যেত। তাই না অলোক? এই কাগজটা বাগানে পড়েছিল, দেখো তো, তোমার হাতের লেখা কিনা চিনতে পারো?
এতে লেখা আছে রাত 11টায় দেখা হবে। কার সঙ্গে দেখা হবে বলতে পারো অলোক? একটা খুন হয়ে গেল। চলো দাদাবাবুকে গিয়ে খবরটা দিয়ে আসি। জেঠু বলেছিল এখানে আরেকটা মার্ডার হবে, ঠিক হলো, চলো। বসুন। আপনি কি করেন? অলোকবাবু যেসব প্রোডাক্টগুলো তৈরি করেন সেগুলি বাজারে বিক্রি করার দায়িত্ব আমার উপর পড়েছে। ডোর টু ডোর সেল। কি কি প্রোডাক্ট নিয়ে যান? জ্যাম, জেলি, আচার, শ্যাম্পু, সাবানও আছে। বিক্রি হয়? হয়, তবে শহরে হয় না, গ্রামে গঞ্জে হয়। আপনি কি মাইনে পান? না, কমিশনে কাজ করি। আপনার হাতে ওই কাটা দাগটা কিসের? আমার স্বামী আমাকে মারতো স্যার। বাড়ি কোথায়? লক্ষ্মীকান্তপুর। মিথ্যে কথা বলার অভ্যেস কি ছোটবেলা থেকে? না স্যার, আমি মিথ্যে কথা বলিনি। মিথ্যে কথা বলছেন না? না। চশমাটা আছে বলে বুঝতে একটু ভুল হয়েছিল। 4 বছর আগে খবরের কাগজে আপনার একটা ছবি বেরিয়েছিল, একটা বেটে মতন লোককে দিয়ে আপনার স্বামীকে মার্ডার করেছিলেন। পুলিশ ভেবেছিল বাচ্চা ছেলে মার্ডার করেছে। আমি খুন করিনি স্যার। খুন করেননি? না, আমি খুন করিনি। করিয়েছিলেন, কি উদ্দেশ্য? আমি বাঁচতে চাই স্যার। আমার স্বামীর লম্পট ছিল, জন্তু জানোয়ারের মতো আমাকে মারতো, আর আমি নিজে রোজগার করতাম, তাও সব কেড়ে নিত। আমার আর কোনো উপায় ছিল না স্যার। আপনি আমাকে বাঁচান স্যার, আপনি আমাকে বাঁচান। ঠিক আছে, নতুনভাবে বাঁচুন। শুনুন, কিন্তু একটা কথা, খাটের নিচে গুপ্তধন খোঁজার চেষ্টা করবেন না। মনে রাখবেন আপনার মাথার পেছনে মাকড়সার জাল আছে। যান। নবদা, এখানে একটা ডিজিটাল ডায়েরি পড়ে আছে। কার বলো তো? হোম, নাম লেখা নেই কিন্তু নাম্বার আছে 24540168। নবদা, এটা তোমার কাছে রাখো তো, আমার পকেট নেই। চলো চলো। এখানে একটা খুন হয়ে গেছে জানেন? জানি, তবে ওইদিকে তো আমি বিশেষ একটা যাই না। অলোকবাবুর ফ্যাক্টরিতে আমার বেশিরভাগ সময় কাটে। আপনার বায়োডেটা তো খুব ভালো, তো আপনি এখানে পড়ে আছেন কেন? ব্যাচেলার মানুষ, প্রয়োজন সামান্যই। তাছাড়া এখানকার পরিবেশটা ভালো, তাই। পুলিশ আপনার ঘর সার্চ করে গুপ্তধনের ম্যাপের জেরক্স কপি পেয়েছে। এটা একটা কৌতূহল বলতে পারে। সৌরভের খুনের রাতে আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় গিয়েছিলাম কিছু কেমিক্যালস কিনে, পরের দিন সকালে ফিরি। কলকাতায় আপনি একজন বিখ্যাত প্রত্নতাত্ত্বিকের কাছে গেছিলেন সেক্রেটারির কাজ চাইতে। আপনি তো খুব ভালো ঘটনা করতে পারেন। আপনার ডিটেকটিভ না হয়ে যদি আপনি সাহিত্যিকতার নাম করতে পারতেন। সৌরভের খুনের রাতে আমি কলকাতাতে একটা হোটেলে থাকি, পরের দিন সকালেই ফিরি। দরকার হলে ওরা সাক্ষী দেবে। পুরনো ভারতীয় প্রত্নতাত্ত্বিক জিনিসের দাম জানেন? আপনি তো খুব আমায় বিরক্ত করছেন। আমি প্রমাণ করে দেব। সৌরভের খুনের রাতে আপনি ফার্ম হাউসে ছিলেন এখানে 11টা থেকে 2টো পর্যন্ত। যান আপনি। নবদা, আমার মনে হচ্ছে ডেড বডির ঘরে আমি আরেকটা লোককে দেখেছিলাম। চল তো সেখানে যাই। না বাবা, আমার গিয়ে দরকার নেই। এখনো ডেড বডিটা বন্ধ ঘরের মধ্যে পড়ে আছে, ওর ভূত এখনো বেরোয়নি। আমি যাই আর আমাকে ক্যাক করে ধরুক আর কি। চলো চলো চলো। নবদা, ভূত বলে কি সত্যিই কিছু আছে? আছে রে বাবা, আছে। সব মানুষের মধ্যেই ভূত আছে, ওরা ওখানেই থাকে। নবদা, তুমি আমায় মিছি মিছি ভয় দেখাচ্ছ। নবদা, নবদা, জেঠু, ওখানে নবদা কে পিছন থেকে মেরেছে। সে কি? নবদা পড়ে গেছে, আর একটা খুন হয়েছে। খুন হয়েছে? স্যার উনি ওখানে পড়েছিলেন, আমি ওনাকে চোখে মুখে জল দিয়ে নিয়ে এলাম। কি হয়েছে নবদা?
তুমি চলতে পারবে না? ডাক্তার রাখবো? না না, আমি যেতে পারবো। পিছন থেকে কে একজন মারলো, মারার পরেই আমি অন্ধকার দেখলাম আর পড়ে গেলাম। লোকটাকে চিনতে পেরেছিলে? না না, দেখতে পারিনি, কিন্তু ওর ওই জামাটা খামচে ধরেছিলাম আর তার থেকে একটা বোতাম আমার হাতে চলে এলো। এটা তো সিকিউরিটির বোতাম। প্লিজ আপনি একবার সিকিউরিটিকে ডাকবেন। থ্যাংক ইউ। জেঠু, আমি নবদাকে একটা ডিজিটাল ডায়েরি রাখতে দিয়েছিলাম। ডিজিটাল ডায়েরি? হ্যাঁ, কোথায় সেটা? সেটা ওখান থেকে পেয়েছিলাম। ওখান থেকে পেয়েছিলেন? হ্যাঁ। সেটা কোথায় এখন? আমার নবদার কাছে কাছে। আমার কাছে ছিল। কোথায় কোথায় গেল? আচ্ছা উর্মি, তোর কিছু হারিয়েছে? দেখলাম বাগানের দিকে কি সব খুঁজছিলিস। আরে আমার ডিজিটাল ডায়েরিটা পাচ্ছি না, ওর মধ্যে অনেক কিছু ছিল। রিমি, আমার যেটা কি মনে হচ্ছে জানিস তো, আমার মনে হচ্ছে যে ওই তোর ওই গোয়েন্দা ভদ্রলোক উনি আদপেও কিছু করতে পারবেন না। হ্যাঁ জানিস, আমারও এটা মনে হয়। কি সব জনে জনে ডেকে খালি জিজ্ঞাসা করছে, যত সব ওল্ড মেথড। আমার তো মনে হয় মডার্ন ডিটেকটিভরা এরকম করে বলে, একেবারেই মনে হয় না সেটা। তাই বুঝি? তুই জানিস মডার্ন ডিটেকটিভরা কিভাবে খুনিকে ধরে? সেটাই জানি না, তবে এই সমস্ত ওল্ড প্রসেসে তো একেবারেই নয়। কালকে আমার দেবব্রতের সাথে লং ড্রাইভে যাওয়ার কথা ছিল। রিমি, তোর এই ঘটনা না একদম বেরোতে পারছে না। উর্মি প্লিজ, কেন নিজের নিজের জীবনটা নিয়ে এইভাবে কেন ছিনিমিনি খেলছিস তুই? তাহলে কি করব? তোকে বিয়ে করে সংসারী হয়ে তোর ছেলে মানুষ করবো? দেখ উর্মি, তুই তো অনেক কিছু জানিস। এই মার্ডারের ব্যাপারে তুই তো অনেক কিছু জেনে ফেলেছিস। প্লিজ প্লিজ পুলিশকে সব কথা বলে তুই রিমিকে বাঁচিয়ে দে না, প্লিজ। রিমি প্রেম করেছিস? ভালো, খুব ভালো। তবে আমি কাকে কি বলবো সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল ম্যাটার। প্লিজ অয়েল ইউর ওন মিশন, ওকে? উর্মিটা প্রচন্ড বাড়াবাড়ি শুরু করেছে। শুধু উর্মি না, আমাদের মধ্যে অনেকেই কিন্তু বেশ বাড়াবাড়ি শুরু করেছে। তুই কালে বাড়িতে এসেছিলিস কেন? কেয়ারটেকার তোকে দেখেছি কিন্তু। রিমি, আমি তোকে ভালোবাসি। তুই বিশ্বাস কর, তোকে নিয়ে আমি একটা নতুন জীবন শুরু করতে চাই। তুই ব্যাপারটা বুঝতে পারছিস? তুই কিন্তু প্রসঙ্গটা এড়িয়ে যাচ্ছিস। আমি কেন এসেছিলাম বলবো না। হ্যাঁ, সৌরভকে অনেকে খুন করতে চেয়েছিল। হয়তো আমিও চেয়েছিলাম। হ্যাঁ, এই যে বোতামটা কি তোমার? হ্যাঁ স্যার। তোমার জামার বোতাম কি আগে থাকতে ছেঁড়া ছিল? না স্যার, আর বোতাম ছেঁড়া থাকলে তো আমি বোতাম লাগিয়ে পড়ি। এই 1 ঘন্টা মধ্যে তুমি কোথায় ছিল? আমি তো স্নান করে খাচ্ছিলাম। তোমার রিভলভারের লাইসেন্স আছে? না স্যার, আমি রিভলভার চালাতে জানি না, তবে এটা আমি বাগানে কুড়িয়ে পেয়েছি। জেঠু, এটা আমার ট্রয় রিভলভার। সত্যি বলছি, এর থেকে প্লাস্টিকের গুলিও বেরোয় না, দেখবে? ডোন্ট ডু দিস। এটা টয় রিভলভার নয় গুড্ডু, আসল। তাহলে এই আসল রিভলভার দিয়ে খুনি কাকে মারতে চেয়েছিল? কখন এলে? আরে সেই নাকি আবার চেঁচামেচি শুরু করে দিয়েছো?
এতক্ষণ কোথায় ছিলি? আমি তো রাজীববাবুকে এগিয়ে দিতে গেছিলাম। কি ব্যাপার, হঠাৎ ফোন করলি? এখানে নাকি একটা খুন হয়েছে। কোথায় খুন হয়েছে? আসলে নবুদা আর গুড্ডু ওই ওদিকের একটা ঘরে না একটা ডেড বডি দেখেছিল, কিন্তু আমরা যখন গেলাম কিচ্ছু দেখতে পাইনি। বাহ, একটা জলজ্যান্ত মৃতদেহ উধাও হয়ে গেল। আচ্ছা তুমি আমার সঙ্গে ভাবে কথা বলছো কেন? যেন আমি খুনটা করেছি। আমি জানবোটা কি করে যে কোথায় গেল? আমি কি বলেছি তুই খুন করেছিস? রাজীববাবু কি বললেন? বললেন তো দেখছি দুদিনের মধ্যেই নাকি উনি খুনিকে খুঁজে বার করে দেবেন। রাজীববাবু ম্যাপ আর গুপ্তধন সম্বন্ধে কি বললেন? সমস্ত জেরক্স কপি তো নিয়ে গেছেন বললেন তো দেখছি। দাদা কোথায়? আমি জানি না মা, আর ওকে যদি খুঁজে বার করবার হয় তুমি খোঁজো, আমি পারবো না। তোমাকেই খুঁজছিলাম। কেমন আছো আলোক? কি ব্যাপার, একেবারে অন্য চেহারা? তুমি কি জানো, আমি ওই ম্যাপ আর অজানা সংকেতের মানে বুঝে গেছি। ভালো খবর। আমি বিজনেস ফ্যামিলির মেয়ে, তোমার সঙ্গে একটা সওদা করতে চাই। রাজি? বলো। শোনো, আমি একজন এজেন্ট ঠিক করেছি। ওরা ভারতের বাইরে এসব মাল পাচার করে থাকে। পুরোটাই নগদে দেবে, 50% অ্যাডভান্স। এখানেই আছে, তুমি বললে এখনই কথা বলতে পারি। লোকটা কোথায়? ওই ওখানে গাড়িতে আছে, কথা বলবে? কত দেবে? মাল দেখে তারপর দাম দেবে। তবে হ্যাঁ, এখন 30 লাখ দেবে। চলো। দাঁড়াও, আগে আমার কথা শুনো। আজকে যা দেবে তার পুরোটাই আমার, আর মাল ডেলিভারি দেওয়ার সময় যেটা দেবে সেটা পুরোটাই তোমার। রাজি আছো? মাল দিতে না পারলে? মাল আমি দেব, আর দিতে না পারলে টাকা ফেরত দেব। এত টাকা তোমার কিসের দরকার? দরকারের টাকা নয়, এটা হচ্ছে নেশার টাকা। আমি নেশা করতে ভালোবাসি, সিগারেটের নেশা, টাকার নেশা। চলো। ইনি অলোক, এই ফার্ম হাউসের মালিক। মাল কবে পাবো? 2-1 দিনের মধ্যে। কি মাল আছে? একটা সোনার সিংহাসন, প্রায় 50 ভরি, আর হিরে চুনি পান্না বসানো একটা রাধাকৃষ্ণের মূর্তি। এতে 30 লক্ষ টাকা আছে। বাকি ওই সোনার সিংহাসন হাতে পাওয়ার পর। হ্যাঁ বস, হ্যাঁ 30 লক্ষ টাকা দিয়ে দিয়েছি অ্যাডভান্স। হ্যাঁ, বাকি 2 দিনের মধ্যে যদি মাল না হাতে পায় তাহলে টাকা ফেরত পেয়ে যাবেন। আমরা টাকা ফেরত নেওয়ার জন্য টাকা হাতে দিই না ম্যাডাম। মাল না পেলে সবার দশা ওই সৌরভের মতো হয়। তার মানে আপনারাই সৌরভকে মেরেছেন? না, আমরা কারণ ছাড়া মানুষ মারি না। এ বাড়িতে আমাদের লোক আছে, খবর আমরা পাই। কবে আসবো? শুক্রবার রাতে ঠিক 11টায়। কোথায়? এখানে। Keep it in mind, Friday just at 11 p.m.
হচ্ছে কিছু বুঝতে পারছি না। আবার আবার এই বাড়ি ছেড়ে যেতেও পারছি না। কি হচ্ছে বলতো, তো মহা মুশকিল হলো। আমার না কীরকম একটা অস্বস্তি হচ্ছে। হ্যাঁ? মনে হচ্ছে কেউ যেন ফলো কর। কে ওখানে? আগে আমি হরিহর, সিকিউরিটি অফিসার। এই ওখানে কি করছো? কাঁচা আমের টক খেতে খুব ভালো লাগে না, তাই দেখছিলাম যে কোথাও কোনো আম আছে কিনা। নেমে এসো, নেমে এসো। আচ্ছা দাদা, আচ্ছা। এই সত্যি কথা বলো তো, গাছের উপর কি করছিলে তুমি? এখানে কেউ সত্যি কথা বলে না স্যার, আপনি সত্যি কথা বলছেন। এই একদম বাজে কথা বলবে না। তুমি এই গাছের উপর থেকে বাড়িটার দিকে নজর রাখছিলে না? আপনি যে কারণে রাত্রিবেলায় বড় বড় গাছগুলোর নিচে টর্চ নিয়ে ঘোরেন না, আমি কিন্তু সে কারণে ঘুরি না স্যার। আর মানুষের কোথায় মারলে মানুষ মরে আর কোথায় মারলে আহত হয় সেটা জেনে। বাহ, তোমার তো বেশ ব্যায়াম করা হাত। আবার মানুষকে কোথায় মারলে মানুষ মরে, কোথায় মারলে মানুষ আহত হয় সেটাও জানা আছে। রিমি, সৌরভের মার্ডার কিন্তু এরকমই একটা ব্যায়ামবীর। আপনি ভুল করছেন, সৌরভকে মারার জন্য ব্যায়ামের দরকার হয় না, ডান হাতের জোর থাকলেই যথেষ্ট। তাই বুঝি? তা এত কথা তুমি জানলে কি করে? পোস্টমর্টেম রিপোর্ট থেকে ম্যাডাম, সৌরভের মৃত্যুর কারণ কোনো ভোঁতা অস্ত্র দিয়ে তার ঘাড়ের ওপর মারা হয়। কয়েকবার মারতেই সে মরে যায়। বাবা, তোমার কথা শুনে তো মনে হচ্ছে সৌরভ মারা যাওয়ার সময় তুমি ওখানেই ছিলে। সৌরভকে যে মেরেছে সে সৌরভের ভীষণ পরিচিত ছিল। সৌরভকে মেরে আমার কি লাভ? কে বলেছেন? সৌরভ যখন রাতে বাগানের মধ্যে ওই ম্যাপের মার্ক করা জায়গাগুলো খুঁজতো, তখন তো তুমিও সঙ্গে থাকতে। হ্যাঁ, থাকতাম। সৌরভ যে ওই কাগজগুলোর ধাঁধার সমাধান করে ফেলেছে সেটাও তুমি জানতে। জানতাম। সৌরভ জায়গাটা খুঁজে পেয়েছিল কিনা সেটা কিন্তু তোমার পক্ষে সব থেকে বেশি ভালো জানার কথা ছিল। ছিল। সৌরভকে মেরে ফেলে দিলে ওই জিনিসগুলোর ঠিকানা আর কারোর কাছে কিন্তু থাকছে না, একমাত্র তুমি সেটা জানতে, তাই না? হ্যাঁ, এটাও ঠিক। সৌরভকে মার্ডার করার সবচেয়ে বেশি সুযোগ তোমার ছিল। না, আমার না, আপনার। আমার এই দুটো দুর্বল হাত। আচ্ছা হরি, তোমার কি মনে হয় আমার এই দুটো কমজোরি হাত দিয়ে আমি সৌরভের ঘাড় মুটকে মেরে ফেলতে পারি? এটা কি সম্ভব? আপনার হাতের জোর কম। লন টেনিসের ডান হাতি প্লেয়ারের হাতের জোর রেগুলার ব্যায়াম করা হাতের জোরের থেকে অনেক বেশি হয় বাবু। আর রাজীব রায় কিন্তু আজ অব্দি কোনো কেস ফেল করেনি। এই অয়ন, তুই আমায় বলিসনি তো তুই এরকম ভালো টেনিস খেলিস? দূর, ও তো ছোটবেলায় ওরকম সবাই খেলে। তাই বুঝি? অয়ন, তুই আমায় সত্যি ভালোবাসিস? সত্যি রে রিমি, আসলে আসলে বন্ধুত্বটা না একটা সাজানো সম্পর্কের মতো। আমি তোকে একেবারে অন্যভাবে পেতে চাই, যে কোনো শর্তে। কি করে বিশ্বাস করব? তুই তো সৌরভের ঘরেই থাকতিস। সৌরভের কিভাবে মৃত্যু হলো তোর তো জানা উচিত। আমাকে যদি এতই ভালোবাসিস তাহলে পুলিশের কাছে সব বলে আমায় বাঁচাচ্ছিস না কেন? আমি সব বলে দেবো রিমি, আর তাতে যদি আমি তোকে নাও পাই তাও বলে দেবো। ও কথা বলছিস কেন? যা সত্যি তাই বলছি। সৌরভকে কি তুই মার্ডার করেছিস?
সৌরভের মার্ডারার কে আমি জানি। বলছিস না কেন? রাজীব রায় ঠিক খুঁজে বের করবে। উনি তো বলেছেন যে 2 দিনের মধ্যে, মানে শুক্রবারের রাত্রের মধ্যে উনি খুনিকে খুঁজে বের করবেন। আর তারপর আমরা সবাই এখান থেকে চলে যাব। অয়ন, তুই আমায় আগে বলিসনি কেন? কি? আমাকে তুই এভাবে ভালোবাসিস? বলেছিলাম তো। কবে? মনে আছে যেবার তুই প্রথম আমাকে এখানে নিয়ে এসেছিলিস, হঠাৎ আবদার করলি ওই টিনের চালের উপর উঠবি। সত্যি কি পাগল ছিলাম না রে? ওই রোদ্দুরের মধ্যে সত্যি সত্যি উঠেছিলাম কিন্তু। শোনা, আজ আবার উঠি। হ্যাঁ, তুমি দাঁড়া। আচ্ছা, তুই কি পাগল হয়ে গেলি নাকি? দারুণ হবে। চ চ আয়। জিমি শোন, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। কোনো কথা না, কেউ দেখে ফেলার আগে তাড়াতাড়ি উঠে পড়ি। আয় না, আয় না। শোন না, আরে ব্যাপারটা শোন না। চারপাশটা কি দারুণ লাগছে না? চল, ওদিকে যাবি? আজ অনেক দিন বাদে, জানিস, ভীষণ ভালো লাগছে। আমি না ঠিক করে ফেলেছি, যদি বিয়ে করি তো কি করব? মনে আছে অয়ন, প্রথম যেদিন আমরা এখানে এসেছিলাম, আমি টিনের চালে উঠে সেদিনও ঠিক এইভাবে আমায় ধরেছিলিস, তারপর আমাকে জড়িয়ে ধরেছিলিস। সেদিন তো হৃদয়ের উত্তাপ বুঝতে পারিনি। আজ পাচ্ছিস? পারছি। সেদিন তুই আমার কাছ থেকে সরে গিয়েছিলিস, আজ তো যাচ্ছিস না। সেদিন তো বুঝতে পারিনি, আজ বুঝতে পারছি। কি বুঝতে পারছিস? বুঝতে পারছি যে আর তোকে বলা যাবে না অয়ন, আয়। কি বলবি? বলবো এসো অয়ন। আর আমি বলবো তোমার মোবাইল স্ক্রিনে যখন আমার নাম্বারটা ভেসে উঠবে, তখন আমি ফোন ধরে বলবো, বলো। আর আমি বলবো অনেকক্ষণ দেখিনি তো তোমায়, তাই এবার অভিমান ভুলে কাছে এসো। বাবা, কি রোমান্টিক সিন! তোদের জুটি তো হিট। কি ডায়লগ! প্রত্যেকটা অক্ষরে ভালোবাসার আগুন, সেখান থেকে আবার ধোঁয়া বেরোচ্ছে। ঠিক জানিস, আমার এই সিগারেটের ধোঁয়ার মতো। তুই এখানে কি করছিস? তোদের খুঁজতে খুঁজতে লায়লা মাজনুকে খুঁজে খুঁজে চলে এলাম। তারপরে একটা সিগারেট ধরিয়ে অপেক্ষা করছিলাম, কিন্তু তোদের লাভ সিন তো শেষ হওয়ার না। রাধাকৃষ্ণের প্রেমের মতো যুগ যুগ ধরে চলেছে। গুড গুড, কিপ ইট আপ। সেটা ঠিক আছে, কিন্তু তুই ওখানে চুপ করে দাঁড়িয়েছিলিস কেন? আমাদের ডাকলেই তো পারতিস। বেশ লাগছিল জানিস, মাঝে মাঝে আবার রিমির জায়গায় নিজেকে কল্পনা করছিলাম, তোর বুকে মাথা রেখে দেখছিলাম। আমাকে ছেড়ে তুমি আর কারো কাছে যাবে না।
বলো, তুমি আমার, শুধু আমার। আমার কি নেই যা রিমির মধ্যে আছে? এই যৌবনের উত্তাপ তোমাকে রিমি দিতে পারবে? কেউ তোমাকে দিতে পারবে? পারবে না। আমার মতো এরকম পাগলের ভালোবাসা আর কেউ তোমাকে দিতে পারবে? পারবে না, কেউ পারবে না। তারপর তোরা যখন লাভ সিন থেকে বেড সিনের দিকে চলে যাচ্ছিলি, তখন নেশাটা কেটে গেল। ও যাই হোক, চল, আমাদের এক্ষুনি যেতে হবে। সৌরভের মার্ডারের ধরা পড়বে। কি করে? মাসিমা বললেন, মাসিমা প্ল্যান চেট করবে, আমরা প্রশ্ন করব, মাসিমা মিডিয়া হবেন। তারপর সৌরভের আত্মা এসে মাসিমার মুখে সৌরভের গলাতে সব কিছু বলবে, আমরা সব কিছু জানতে পারবো। তারপর পুলিশকে বলে দিলেই হলো, সৌরভের মার্ডারে ধরা পড়ে যাবে। চ চ চ, এক্ষুনি যেতে হবে, চ। আজই ধরা পড়বে সৌরভকে কে খুন করেছে। আজ এখানে যারা আছে তারা সবাই সেদিন ফার্ম হাউসে ছিল। সৌরভকে কে খুন করেছে সৌরভ তার নিজের মুখেই আজ বলবে। আমাদের মধ্যেই কেউ সৌরভকে খুন করেছে। আমি সৌরভের মিডিয়া হব। অয়ন, তুমি এক এক করে সবার নাম বলবে, আমি হ্যাঁ কিংবা না বলবো। আমার কণ্ঠস্বর পুরুষের কণ্ঠস্বর হয়ে যাবে। অয়ন, বুঝতে পেরেছো? হ্যাঁ। আমি জিজ্ঞেস করব, সৌরভ, তোর খুনি কি রিমি? ঠিক, তুমি এইভাবে প্রশ্ন করবে, আমি হ্যাঁ বা না বলবো। কিন্তু যারা এখানে নেই তাদের মধ্যে যদি কেউ খুনি হয় তাহলে? সেদিন রাত্রে যারা এখানে ছিল সবাই তো আজ এখানে আছে। না, সেদিন রাতে যারা যারা ছিল তাদের সবাই এখানে নেই। কে নেই? কেন? আমাদের প্রফেসর ডক্টর অমলেন্দু সোম। হ্যাঁ ঠিক, তার নামও এখানে করা যাবে। অন্য কোনো প্রশ্ন করা যাবে না, মিডিয়া খুব কম কথা বলে, শুধুমাত্র দুটো প্রশ্ন করা যাবে। এক, কে খুনি, আর দুই, সৌরভ গুপ্তধনের ব্যাপারে সবকিছু জানতো কি না। এসো, আমরা এবার সবাই শুরু করি। আমরা সবাই মিলে সৌরভের আত্মাকে ডাকি। সৌরভ, তুমি কি আমাদের মধ্যে আছো? হ্যাঁ। তুমি কি ম্যাপের মানে বুঝেছিলে? হ্যাঁ। তুমি কি জানতে গুপ্তধন কোথায়? হ্যাঁ। তোমাকে খুন করেছে কে? রিমি? না। উর্মি? না। দীপ্তি দেবী? না। ডক্টর গিরি? না। অলোক? না। সিকিউরিটি হরিপদবাবু? না। তাহলে আর কে বাকি থাকলো? প্রফেসর সোম। প্রফেসর সোম
অয়ন। আমি আর পারছি না, আমি আর পারছি না। কি হলো মা? কি হয়েছে তোমার? মা 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 অজ্ঞান হয়ে গেছে। মা নিয়ে চলো। আচ্ছা, এই আইডিয়াটা কি তোর ছিল? না, মাসিমার। তবে ব্যাপারটা খুব গোলমেলে। আত্মা তোর আর প্রফেসর সুমির নাম করতে অজ্ঞান হয়ে গেল। ব্যাপারটা কি বলতো? তোদের দুজনের মধ্যে কেউ একজন, অথবা তোরা দুজনে মিলেই সৌরভকে মারিসনি তো? কি জানি। ও আচ্ছা অয়ন, সৌরভ ডায়েরি লিখতো না? ডায়েরি লিখতো, কিন্তু পুলিশ যখন সার্চ করেছে তখন ও ডায়েরিটা পাওয়া যায়নি। রিমি বেঁচে গেল, এবার আমাকে বাঁচতে হবে। একবার যদি ডায়েরিটা পেয়ে যাই, আমি জানি কে মার্ডার করেছে। ওই ডায়েরিটা একবার আমার হাতে এসে গেলে সব প্রমাণ হয়ে যাবে, সব। সবাই এসে গেছে? তাহলে শুরু করা যাক। প্রথমে বলে রাখি যে এই কেসটা নেওয়ার পেছনে আমার দুটো দায়িত্ব ছিল। এক, প্রাচীন ভারতীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে সরকারের কাছে ফিরিয়ে দেওয়া, আর দুই, একটি নিরপরাধ মেয়েকে খুনের আসামি হওয়া থেকে বাঁচানো। So you were successful in both your mission. এক হচ্ছে you could retrieve the archaeological treasures of the country, and secondly you found out who the murderer of Saurav is. কিন্তু মাটির তলে সত্যিই কি কিছু ছিল? হ্যাঁ ছিল, এবং সেটা সব থেকে ভালো জানেন আপনি ডক্টর সোম। তবু আপনি কেন সেই কাগজগুলো আর ম্যাপটাকে দেখে বোগাস বলে ফার্ম হাউস ছেড়ে চলে গিয়েছিলেন? ওই ম্যাপ আর ওই পেপারগুলোকে আমার অথেন্টিক বলে মনে হয়নি, এবং সেই জন্য আমি ওগুলোকে বোগাস বলেছি, ঠিক আছে? আর কোনো বাজে জিনিসের পেছনে নষ্ট করার মতো সময় আমার নেই। Therefore I left. কিন্তু ডক্টর সোম, আমি যদি বলি ঠিক তার উল্টোটা হয়েছিল। আপনার প্রয়োজন শেষ হয়েছিল বলেই আপনি ফার্ম হাউস ছেড়ে চলে গিয়েছিলেন। না, কথা বলাটা তো আপনার ফান্ডামেন্টাল রাইট, আপনি যা ইচ্ছে বলতে পারেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি আমাদের ডেকেছেন কেন? শুধু বাজে কথা শোনাবার জন্য? আই এম সরি মিস্টার, I really have no time for this. আমি চলো, I can't attend this bogus meeting. I'm leaving. Sit down, ডক্টর সোম। আর একটু অপেক্ষা করুন, তাহলেই বুঝতে পারবেন যে I have not arranged any bogus meeting, and every word, every sentence of mine is very, very much important. Well, go on. তবে প্লিজ একটু তাড়াতাড়ি করুন, আমি অনেক জরুরি কাজ ফেলে এখানে এসেছি। আপনার অর্থনৈতিক অবস্থা কেমন ডক্টর সোম? আমি যে প্রফেশনে আছি সেখানে মাইনে অত্যন্ত ভালো, অথচ সেটা তো আপনার জানা উচিত। জানি জানি, তবু আপনার জুয়োর নেশা কেন হলো বলুন? জুয়া? রেস?
আরো অনেক অনেক রকমের জুয়া। আর এই নেশাটা শুধু আজকের নয়, আপনি যখন ছাত্র ছিলেন তখন থেকেই ছিল। টাকার রোজগার যত বেড়েছে, এই নেশাটাও ততই বেড়েছে। ঠিক এই কারণেই ইদানিং আপনার অনেক 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 টাকার দরকার হয়ে পড়েছে। কোথা থেকে এতগুলো টাকা আসবে এটা যখন আপনি ভাবছেন, ঠিক সেই সময় রিমিরা ওই ম্যাপটা এবং কাগজগুলো নিয়ে আপনার কাছে যায়। আর ওই পুরনো ম্যাপ থেকে আমার টাকার সমস্যার সমাধান হয়ে গেল। তার মানে আপনি মেনে নিলেন যে আপনার টাকার সমস্যা ছিল। আপনার মতন একজন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক ম্যাপটা একবার দেখেই বুঝে গেছিলেন যে এর থেকে বিরাট সম্পদের সন্ধান পাওয়া যেতে পারে। আসবো স্যার? হ্যাঁ, এসো এসো এসো, প্লিজ এসো। কি ব্যাপার, সবাই মিলে দল বেঁধে একসঙ্গে? হ্যাঁ, সরি স্যার, এত রাতে আপনাকে ডিস্টার্ব করার জন্য। আরে না না, ঠিক আছে, না, বলো। আসলে আমরা খুব দরকারে পড়ে আপনার কাছে এসেছি। কি ব্যাপার বলো তো? আসলে স্যার আমাদের একটা গ্রামের বাড়ি আছে না, হ্যাঁ, ওই গ্রামের বাড়িতে একটা পুরনো সিন্দুক আছে। আচ্ছা, আর সেটা একদিন ঘাঁটতে ঘাঁটতে আমি এই পুরনো ম্যাপগুলো পেয়েছি। আচ্ছা, দেখি। আমাদের মনে হয় এটা কোনো গুপ্তধনের সংকেত। আসবো স্যার? হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, প্লিজ এসো। কি ব্যাপার, সবাই মিলে দল বেঁধে একসঙ্গে? হ্যাঁ, সরি স্যার, এত রাতে আপনাকে ডিস্টার্ব করার জন্য। আরে না না, ঠিক আছে, না, বলো। আসলে আমরা খুব দরকারে পড়ে আপনার কাছে এসেছি। কি ব্যাপার বলো তো? আসলে স্যার আমাদের একটা গ্রামের বাড়ি আছে না, হ্যাঁ, ওই গ্রামের বাড়িতে একটা পুরনো সিন্দুক আছে। আচ্ছা, আর সেটা একদিন ঘাঁটতে ঘাঁটতে আমি এই পুরনো ম্যাপগুলো পেয়েছি। আচ্ছা, দেখি। আমাদের মনে হয় এটা কোনো গুপ্তধনের সংকেত। জানো, ছেলেবেলায় মানুষ স্বপ্ন দেখে। তোমাদের বয়সে আমিও স্বপ্ন দেখতাম, মানে ঘুমিয়ে ঘুমিয়ে তো দেখতামই, অনেক সময় জেগে জেগেও স্বপ্ন দেখতাম। বলো। ওই ম্যাপে জায়গাটা কোথায় তা আমরা বুঝে গেছি। তাই? কোথায়? স্যার আমাদের ফার্ম হাউস। ভালো। অনেক বছর আগে স্যার ওখানে একজন সাহেব থাকতেন, এবং আমাদের ধারণা তারও আগে ওখানে একটা বড় মন্দির ছিল। আচ্ছা, এই জায়গাটা কোথায়? খুব বেশি দূর না, এখান থেকে ঘন্টা দুয়েকের রাস্তা। রাইট স্যার, আমরা মানে যদি ওই 8টা নাগাদ গাড়িতে স্টার্ট করি এখান থেকে, আমরা ওই মোটামুটি 10টার মধ্যে ওখানে পৌঁছে যাবো স্যার। স্যার আপনি যদি আমাদের সাথে যান স্যার। প্লিজ স্যার। বেশ, যাবো। সত্যি? হ্যাঁ, যাবো। কবে যাবেন স্যার? কবে যাবো? ওয়েল, why not tomorrow? কালকে যেতে পারি। কিন্তু 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 একটা কথা, আমি সকালে যাবো না, আমি যাবো বিকেলে। তাহলে সন্ধ্যের মধ্যে বসে যাবো, কারণ আমার মনে হচ্ছে ওখানে আমাদের মানে কালারটা আমি ডেফিনেটলি স্টে করবো তোমাদের ফার্ম হাউসে। আমার মনে হচ্ছে হয়তো দুটো একটা দিন থাকতে হতে পারি ওখানে। স্যার আমি সব ব্যবস্থা করে দেবো। খুব ভালো, ঠিক আছে, তাহলে ওই কথা রইল। তবে একটা কথা বলছি, তোমাদের এই স্বপ্নভঙ্গ হওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা আছে। হ্যাঁ, বলছি যেতে আমি যাবো। ঠিক আছে তাহলে। আচ্ছা, কাল যখন যাচ্ছি আমার মনে হয় ম্যাপটা কাগজপত্রগুলো আমাকে থাক, হ্যাঁ স্যার। ভালো করে স্টাডি করে নিই। হ্যাঁ, তারপর কালকে দেখা হচ্ছে তখন।
তাহলে আজকে হ্যাঁ থ্যাংক ইউ স্যার। ঠিক আছে থ্যাংক ইউ। আপনি রিমিদের নিয়ে এই ফার্ম হাউসে আসেন। এরপর আপনি নিশ্চয়ই বলবেন যে আমি গুপ্তধনটা পেয়ে যাই। এক্স্যাক্টলি তাই। তবে আপনি ভাবতে পারেননি যে আপনার আগে আরেকজনই সংকেতগুলোর মানে বুঝে গিয়েছিল। কে কে ওখানে? আমি সৌরভ স্যার। উঠে এসো উঠে এসো। কি ব্যাপার এত রাত্রে তুমি এখানে কি করছো? ওখানে একটা কুয়ো ছিল তাই না স্যার? তার মানে সংকেতের মানেটা তুমি বুঝতে পেরেছো। ভেরি গুড। তবে কি জানো, ওই কুয়োর ভেতরে যাই থাক না কেন সেটা তো তোমার বা আমার কারণ নয়, ওটা তো ভারত সরকারের প্রপার্টি, তাই না? আমার কি মনে হয় জানো সৌরভ, এইখানে যে মন্দিরটা ছিল তারই কোনো এক পুরোহিত ওই মূল্যবান সমস্ত জিনিস ওই কুয়োর ভেতরে ফেলে দিয়ে পালিয়ে গিয়েছে। কেন যে পালিয়েছিল সেটা এত বছর পর তো আর বলতে পারবো না। হয়তো মন্দিরটা আক্রান্ত হয়েছিল কিংবা অন্য কোনো বিপদ হয়েছিল, এমন হতে পারে। হয়তো সে পুরোহিতের ব্যক্তিগত প্রাণ সংশয়, জানি না। এনিওয়ে শোনো, তুমি এখন শুতে যাও। আর কি বলে, এখানে যা দেখেছো ওই ব্যাপারে তোমার কাউকে কিছু বলার দরকার নেই। যা বলার আমি কাল সকালে বলবো, কেমন? ঠিক আছে স্যার। ওকে, গুড নাইট। গুড নাইট। সৌরভ চলে যাওয়ার পরে আপনি জিনিসগুলো বার করে নেন। একজন বিদেশি এজেন্ট যার কাছ থেকে আপনি টাকা নিয়েছিলেন মালগুলো তাকে দিয়েও দেন, কিন্তু যে জিনিসগুলো আপনি বাড়ি থেকে বাইরে নিয়ে যেতে পারেননি সেগুলো উদ্ধার করার জন্যে এই ভদ্রলোক, যাকে আপনি সিকিউরিটি অফিসার বলে জানেন, তিনি আসলে কেউ নন। তিনি হচ্ছেন একজন পুলিশের রেসপন্সিবল অফিসার। What about the rest of the money? তোমার What? পুলিশ বিভিন্ন কারণে বহুদিন থেকে এই বাড়িটার উপর নজর রেখেছিল। থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জি। আপনি না থাকলে দেশের এই মূল্যবান সম্পদগুলো বিদেশে চলে যেত। এটাই তো আমার ডিউটি স্যার। এরপরে perhaps you'll say যে I am the murderer. না, খুন আপনি করেন। তাহলে কোনটা করলো কি? সৌরভকে কে মারলো সেটা জানার আগে আমাদের আরও কয়েকটা প্রশ্নের উত্তর জানা দরকার। প্রথমত, এই অলোকের হাতে ইউ লেখাটা কার? আমার মনে হয়েছিল যে ইউ মানে উর্মি, বাট আই এম সরি অলোক, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ইউ মানে উত্তরা, একজন মৃত্যু পথযাত্রী, ক্যান্সার আক্রান্ত একটি মেয়ে যাকে অলোক ভালোবাসে। নবদাকে যে মারে সেই সৌরভের খুনি। হরিহর বাবুর সিকিউরিটির পোশাকটা সে চুরি করেছিল এবং এসে নবদাকে মেরেছিল। হরিহর বাবু যখন চান করতে যান তখন সেই পোশাকটা সে চুরি করে। কিন্তু নবদাকে সে মারলো কেন? কারণ ঠিক এইখানে খুনি যে অস্ত্র দিয়ে সৌরভকে মেরেছিল সেই অস্ত্রটা নবদা পেয়ে যেত। অস্ত্রটা কি?
সেটা আমি পরে দেখাচ্ছি, কিন্তু হরিহর বাবু আপনি কিন্তু বিরাট অন্যায় করেছেন। একটা লোডের রিভলভার যেটা চালালেই গুলি বেরোতে পারে সেটা আপনি... এটা স্যার আমি আপনাকেই দিতে চেয়েছি, কিন্তু গুড্ডু যে এভাবে আমার হাত থেকে কেড়ে নেবে এটা আমি বুঝতে পারি। কিন্তু রিভলভারটা তাহলে কাজ খুনিরই। আর ডক্টর সোম, আপনার ডিজিটাল ডায়েরিটা কিন্তু আমার কাছে আছে, যেটা আপনি ফেলে গেছিলেন। গুড্ডু সেটা কুড়িয়ে পেয়েছিল। কিন্তু একটা কথা আমার জানতে ইচ্ছে করে যে আপনি আবার ফার্ম হাউসে ফিরে এলেন। আরও কিছু পুরনো উপকরণ ওই কতটার মধ্যে ছিল, বিভিন্ন পুজোর জিনিস, প্রদীপ, ঘণ্টা, সিংহাসন, আর সেগুলো সবই সোনার তৈরি। আমি পরে যখন ওগুলো নিতে আসি তখন ওই যে ঘরটা আমি রেখে গিয়েছিলাম সেখানে ঢুকে দেখি, মানে তখন ওই বাচ্চা ছেলেটা আমাকে দেখে ফেলে। আমার সঙ্গে যে ছেলেটি এসেছিল আর কি, তাকে তখন ওই ডেড বডি সাজাই যাতে বাচ্চাটা ভয় পায়। জেঠু বলেছিল এখানে আরেকটা মার্ডার হবে, ঠিক হলো, চলো। সেগুলো আর পাননি, তাই তো? না, মানে অথচ সেগুলো সব উধাও হয়ে গেছিল। কিন্তু চোরের ওপর বাটপাড়ি করেন এই দীপ্তি দেবী আর গিরিবাবু। ওগুলি ও ঘর থেকে চুরি যাওয়ার পর ওগুলি গিরিবাবু নিয়ে লুকিয়ে রাখেন। তাছাড়া ওগুলি আমার কাছে নেই স্যার। আমি ওইগুলো গর্তের মধ্যে আবার ফেলে দিয়ে এসেছি ধরা পড়ার ভয়ে। হরিহর বাবু? হ্যাঁ স্যার, ওগুলো আমি উদ্ধার করে থানায় জমা দিয়ে দিয়েছি। ভেরি গুড। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। উর্মি মাটির তলায় কি আছে জানলো কি করে? সৌরভ আমাকে বলেছিল। কিন্তু আমি ওখানে গিয়ে জিনিসগুলো পাইনি। তার আগেই স্যার ওগুলো হাফিজ করে দিয়েছিল। অয়ন অনেক কিছু জেনে চুপ করেছিল কেন? কারণ অয়ন জানতো না যে গুপ্তধন অন্য জায়গায় চলে গেছে। ও ভেবেছিল যে গুপ্তধন পেয়ে ও প্রচুর টাকার মালিক হতে পারবে। তবে রিমিকে পুলিশ ধরলে আমি কিন্তু সব বলে দিতাম, মানে আমি যতটা জানি। হ্যাঁ অয়ন, আমি জানি যে তুমি রিমিকে ভীষণ ভালোবাসো, কিন্তু সেসব বলার দরকার এখন আর হবে না। এবার আসি খুনের প্রসঙ্গে। খুনটা কে করেছিল? মার্ডার ওয়েপন কি ছিল? খুনের মোটিভ কি? খুনের মোটিভ হচ্ছে টাকা। যিনি এই খুনটা করেছেন তার অনেক অনেক টাকার দরকার হয়ে পড়েছিল। এই গুপ্তধনটা পেলে তার সব সমস্যার সমাধান হয়ে যেত। আচ্ছা কবিতা দেবী, আপনি যেদিন প্রথম আমার বাড়িতে আসেন সেদিন আপনি বলেছিলেন যে আপনার স্বামী বিদেশে থাকে। কোন বিদেশে থাকে বলুন? আমি কোন দেশে থাকে? জাপান। না, তিনি জাপানে থাকেন না, এমনকি বিদেশেও থাকেন। কি বলছেন কি আপনি? তিনি কলকাতাতেই থাকেন, তবে আপনাদের সঙ্গে থাকেন। কেন থাকে না কবিতা দেবী? উনি অন্যভাবে থাকতে ভালোবাসেন। তোমার মা যে সৌরভকে পছন্দ করেন না সেটা তুমি জানতে না? হ্যাঁ। এবার আমি কি দিয়ে মার্ডার করা হলো সে প্রসঙ্গে আসি। এই ব্যাপারে আমি পুরোপুরি অন্ধকারে ছিলাম, কিন্তু আমাকে ভীষণভাবে সাহায্য করেছে একজন, আমাদের গুড্ডু বাবু। এটা হচ্ছে গুড্ডু বাবু রান্নাঘর, বুঝলে?
এখানে ফার্ম হাউসে যারা আসে তাদের জন্য রান্না বান্না হয়, তারা খাওয়া দাওয়া করে। কিন্তু একটা জিনিস এখানে নেই। এটা কি নেই বলো তো? এটা থাকা উচিত ছিল কিন্তু নেই। জেঠু সেটা কি মশলাপাতি বা হাতাখুন্তি জাতীয় কিছু? না, সেটা একটা ভারী কিছু জিনিস যেটা 2-3 বার মানুষকে মারলে সে মরে যায়। জেঠু ওই যেটা দিয়ে মশলাপাতি গুঁড়ো করে ওটা কি একটা নাম আছে না? হামাম দিস্তে। হামাম হামাম দিস্তে। জেঠু এরা কি গুঁড়ো মশলা ব্যবহার করে? করতেও পারে আবার নাও করতে পারে। জেঠু পেয়েছি। কি? এখানে এই বড় পাথরটা আছে, কিন্তু এর সঙ্গেই একটা ছোট পাথর থাকে, ওটা নেই। ছোট পাথর? হ্যাঁ জেঠু, রান্নার মাসি এই বড় পাথরটার উপর পোস্ত রেখে ছোট পাথরটা দিয়ে রোল করে পেস্ট করে। ভেরি গুড, ওটাকে শিল নোড়া বলে। শিলটা আছে কিন্তু নোড়াটা নেই। আমি জানি, আমরা যখন ইনভেস্টিগেশন করতে বেরিয়েছিলাম ওই ছোট পাথরটা দেখেছিলাম। দেখবে? চলো। চলো। জেঠু এই যে। নরেন, নরেন, হ্যাঁ স্যার। এখানে এসো। এবার তোলো তো। সেটা নোরা। নিচে ময়লা আছে, ফেলে দেবো? হ্যাঁ ফেলো। এটা কি দেখি, কি আছে এটা? জেঠু এটা তো শাঁখার টুকরো। মা শাঁখা পড়ে দেখেছি। এই নাও। আচ্ছা নরেন, তুমি এই নোড়াটা নিয়ে চলে যাও ল্যাবরেটরিতে, এটা টেস্ট করাও এর মধ্যে কোনো রক্তের দাগ আছে কিনা আর গর্তগুলোর মধ্যে কোনো টিস্যু আছে কিনা। হ্যাঁ, খবর নিয়ে আমাকে জানাও। আর যে খবরগুলো নিতে বলেছিলাম নিয়েছো? হ্যাঁ স্যার, কবিতা দেবীর সঙ্গে ওনার স্বামীর সম্পর্ক ভালো যাচ্ছে না। ডিভোর্সের একটা কেস চলছে। ওনার ছেলে মেয়েদেরকেও কিন্তু উনি যথেষ্ট ভালোবাসেন। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা তুমি যাও। আসি। কে গুড্ডু বাবু, কে বুঝছো? জেঠু তার মানে সৌরভকে এই নড়াটা দিয়ে মার্ডার করা হয়েছিল। ইয়েস, নোড়াটাই হচ্ছে মার্ডার ওয়েপন। কিন্তু এই শাখা এলো কি করে? জেঠু তার মানে মার্ডারার শাখা পড়ে। মার্ডারের শাখা পড়ে? সৌরভ শাখা পড়ে না, অয়নও শাখা পড়ে না, রিমি উর্মি এরা কেউ শাখা পড়ে না। তাহলে মার্ডার ওয়েপনের সঙ্গে শাখার টুকরো এলো কি করে? এটা কার? কোনো বিবাহিত মহিলা হিন্দু সংস্কার বশত গ্লাভস পরলেও শাখা খোলেননি। মার্ডার ওয়েপনের সঙ্গে শাখাগুলো জলে পড়ে যায়। নোড়া দিয়েই সৌরভকে মারা হয়েছিল এবং এমন এমন জায়গায় মারা হয়েছিল যেখানে মারলে মানুষ মরবেই। তার মানে মার্ডারার হিউম্যান অ্যানাটমি সম্পর্কে ভীষণভাবে ওয়াকিবহাল। অর্থাৎ মার্ডারার একজন ভালো ফিজিওথেরাপিস্টও হতে পারে। আচ্ছা কবিতা দেবী, আপনি তো আমাকে বলেননি যে আপনি একজন ভীষণ ভালো ফিজিওথেরাপিস্ট? হ্যাঁ। কবিতা দেবী, আপনার আরও একটা প্রতিভা ছিল। আপনার কলেজের পুরনো ম্যাগাজিন ঘেঁটে বের করেছি। আপনি ডিসকাস থ্রোয়ার ছিলেন, বেঙ্গল চ্যাম্পিয়ন। ডান হাতে ছুঁড়তেন। আপনার ওই ডান হাতের রিস্ট দেখলেই বোঝা যায়। ওই হাতে একটা নোড়া দিয়ে যে কোনো মানুষকে অনায়াসে মারতে পারা যায়।
আমি সৌরভকে মেরেছি। সৌরভ, সৌরভ, কে কাকিমা? আমি এই ম্যাপটার মানে বুঝতে পেরে গেছি। এই সবই সরকারকে দিয়ে দিতে হবে, আমরা কিছুই পাবো না। রিমির বাবার অনেক টাকা, আর ওর অন্যায়ের সঙ্গে লড়ার জন্য অনেক টাকার দরকার ছিল। মেয়েটাকে সন্দেহ না করলে কেউ ধরতে পারতো না। শাখাটা খুলিনি, এখনো তো উনি তারপর গুড্ডুবাবু, মূর্তি চোরেরা ধরা পড়েছে, সৌরভের মার্ডারও ধরা পড়েছে, এবার আমাদের ছুটি। জেঠু, সিকিউরিটি মানে হরিপদ বাবু যখন ওই রিভলভারটা দিয়েছিল আমি জানতাম ওটা আসল, ওটা টয় নয়। কি করে জানতে? কারণ আমি লুকিয়ে লুকিয়ে তোমার আসল রিভলভারটা দেখেছিলাম। এটা খুব অন্যায় করেছো। জেঠু, তুমি যদি আমায় প্রমিস করো তুমি বকবে না, তাহলে আমি তোমাকে একটা কথা বলতে পারি। ওকে, প্রমিস করলাম, বকবো না, বলো। আমি যখন রিভলভারটা চালিয়েছিলাম কেন পড়ে যায়নি বলে তো? কেন পড়ে যাওনি? কারণ আমি মাকে লুকিয়ে লুকিয়ে অ্যাকশন মুভি দেখতাম, তাই তো হাতটা স্ট্রেট রেখেছিলাম। এটাও অন্যায় করেছো। আমি তোমাকে প্রমিস করেছি বলে আজকে বকবো না, কিন্তু কালকে আমি ঠিক বকবো তোমাকে।